কখনো কি এমন হয়েছে যে একটা পছন্দের খাবার খাওয়ার পর মনটা একদম ফুরফুরে হয়ে গেল? অথবা ধরুন কোনো ভারী খাবার খেয়ে শরীর আর মন দুটোই কেমন যেন ঝিমিয়ে পড়ল? এই অনুভূতিটা কিন্তু আমাদের সবারই খুব চেনা। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই সাধারণ অনুভূতির পেছনে আসলে আমাদের শরীরের ভেতরেই এক বিশাল যোগাযোগ ব্যবস্থা কাজ করছে? চলুন আজ এই সংযোগের রহস্যটা একটু ভেদ করা যাক। আমাদের আজকের এই যাত্রার শুরুটা হচ্ছে পার্থের ক্লেয়ারের এই প্রশ্নটা দিয়ে। তার এই যে একটা গাট ফিলিং বা সহজাত অনুভূতি যে পেটের সাথে মনের একটা যোগ আছে, এটা কতটা সত্যি। আর আজকের বিজ্ঞানী বা এই ব্যাপারে কি বলছে, আসুন আমরা ধাপে ধাপে এই রহস্যের পর্দাটা সরাই। সত্যি বলতে কি, ক্লেয়ারের এই ভাবনাটা কিন্তু একদমই নতুন নয়। যুগ যুগ ধরে পৃথিবীর নানা সংস্কৃতিতে মানুষ বিশ্বাস করে এসেছে যে আমাদের অন্ত্র বা পেটের সাথে মনের একটা গভীর সম্পর্ক আছে। তবে পার্থক্যটা হলো, এখন আমাদের হাতে এমন সব প্রযুক্তি এসেছে যা দিয়ে এই পুরনো বিশ্বাসটাকে বৈজ্ঞানিকভাবে যাচাই করে দেখা সম্ভব হচ্ছে। বিজ্ঞানীরা এই জটিল সংযোগটার একটা নামও দিয়েছেন, গাট ব্রেন অ্যাক্সেস। সহজ করে বললে এটাকে একটা ব্যস্ত দ্বিমুখী সুপারহাইওয়ের মতো ভাবতে পারেন, যেখানে আমাদের মস্তিষ্ক আর অন্ত্রের মধ্যে দিনরাত ২৪ ঘণ্টা ধরে বার্তা আদান প্রদান চলছেই। আর গত প্রায় ২ দশকে এই মহাসড়কটা নিয়ে গবেষণা কিন্তু অনেক দূর এগিয়েছে। আচ্ছা, এই যে আমরা একটা সুপার হাইওয়ের কথা বললাম, তো এই হাইওয়েতে যাতায়াতের প্রধান পথ বা লেনগুলো ঠিক কি কি? মানে ঠিক কিভাবে এই যোগাযোগটা হয়? চলুন এবার সেটাই একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। প্রথম রাস্তাটা হলো আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা। এটাকে শরীরের গোয়েন্দা সংস্থা বলা যেতে পারে। অন্ত্রের জীবাণুরা এই গোয়েন্দাদের প্রভাবিত করে, আর তারা সেই খবর সোজা মস্তিষ্কে পৌঁছে দেয়। দ্বিতীয়টা হলো ভেগাস নার্ভ। এটাকে বলা যায় ব্রেনের সাথে অন্ত্রের সরাসরি ডেডিকেটেড হটলাইন। আর ৩ নম্বর রাস্তাটা হলো মেটাবলাইটস, মানে আমাদের অন্ত্রের জীবাণুরা যখন খাবার হজম করে তখন তারা কিছু রাসায়নিক তৈরি করে, যা রক্তের মাধ্যমে ভেসে গিয়ে সোজা মস্তিষ্কে পৌঁছায়। যোগাযোগের উপায়গুলো তো জানা গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে এত এত বার্তা চালাচালি হচ্ছে, এগুলো কি আমাদের মন মেজাজ, উদ্বেগ বা বিষণ্ণতার মতো জটিল বিষয়গুলোকেও প্রভাবিত করতে পারে? বিজ্ঞানীরা কিন্তু ল্যাবে বেশ কিছু অবাক করা প্রমাণ খুঁজে পেয়েছেন। চলুন এবার বিজ্ঞানীদের চোখ দিয়ে আমরা সোজা ল্যাবের ভেতরে ঢুকে পড়ি আর দেখি সেই যুগান্তকারী গবেষণাগুলো যা এই পুরো ধারণাটাকেই বদলে দিয়েছে। এই স্লাইডটা দেখলে বোঝা যায় গবেষণাগুলো কিভাবে সময়ের সাথে সাথে আরও পরিণত হয়েছে। প্রথমে ছোট পরিসরে পশুদের উপর পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে এখন হাজার হাজার মানুষের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এই রহস্যের আরও গভীরে যেতে পারছেন। প্রায় ১ দশক আগে করা এই গবেষণাটা ছিল একটা বিরাট বড় আবিষ্কার। ভাবুন একবার, যখন বিষণ্ণতায় ভোগা মানুষের অন্ত্রের জীবাণু সুস্থ ইঁদুরের শরীরে দেওয়া হলো, তখন সেই ইঁদুরগুলো বিষণ্ণ মানুষের মতো আচরণ করতে শুরু করল। এটাই ছিল প্রথম জোরালো প্রমাণ যে অন্ত্রের জীবাণুর হাতে হয়তো আমাদের আবেগ নিয়ন্ত্রণের একটা সুইচ রয়েছে। আর সম্প্রতি নাজাফ আমিনের নেতৃত্বে হওয়া এক বিশাল গবেষণায় তো আরও এক ধাপ এগিয়ে যাওয়া হয়েছে। বিষণ্ণতার সাথে সরাসরি জড়িত এমন ১৩টা নির্দিষ্ট ধরনের অন্ত্রে জীবাণুকে বিজ্ঞানীরা শনাক্ত করেছেন। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, কারণ এর মানে হল ভবিষ্যতে হয়তো নির্দিষ্ট ব্যাকটেরিয়ার সাপ্লিমেন্ট দিয়ে বিষণ্ণতার চিকিৎসায় সাহায্য করা সম্ভব হতে পারে। বিজ্ঞানের তথ্য উপাত্ত তো অনেক হলো, কিন্তু কখনো কখনো একটা ভালো গল্প আমাদের মনে অনেক বেশি দাগ কেটে যায়। চলুন এবার আমরা একটু অতীতে ফিরে যাই আর দেখি এই যে নতুন বলে মনে হচ্ছে ধারণাটা, এর শেকড় আসলে কতটা পুরনো। ভাবা যায়, আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে চিকিৎসা শাস্ত্রের জনক হিপোক্রেটিস এই কথাটা বলে গিয়েছিলেন। কে জানত তার সেই প্রাচীন জ্ঞানকে প্রমাণ করার জন্য আমাদের ২১ শতাব্দীর এই অত্যাধুনিক প্রযুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। এমন এক সময়ে যখন মানসিক রোগের আধুনিক ওষুধ আবিষ্কৃতই হয়নি, তখন লন্ডনের বেথলেম রয়্যাল হাসপাতালের, যেখান থেকে ইংরেজি বেডল্যাম্প বা হট্টগোল শব্দটি এসেছে, জন পোর্টার ফিলিপস নামে একজন ডাক্তার খাবারের মধ্যেই নিরাময় খুঁজছিলেন। তিনি তার রোগীদের বিষণ্ণতা কমানোর জন্য এক ধরনের গাজানো দুধ বা কেফির খাওয়াতেন। তার ভাবনাটা সময়ের থেকে কতটা এগিয়েছিল, তাই না? আর ইতিহাস এভাবেই অদ্ভুতভাবে ফিরে আসে। ডাক্তার পোর্টার ফিলিপসের সেই উদ্যোগটাই আজ গাটস ক্যাফে নামে এক সুন্দর জায়গায় পরিণত হয়েছে। এখন হাসপাতালের বাসিন্দারাই এখানে নিজেদের জন্য অন্ত্রবান্ধব স্বাস্থ্যকর খাবার তৈরি করেন। অতীত আর বর্তমান যেন এখানে এসে হাতে হাত মিলিয়েছে। টবির এই কথাগুলো কিন্তু যে কোনো রিসার্চ পেপারের চেয়েও অনেক বেশি শক্তিশালী। তার নিজের অভিজ্ঞতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সঠিক খাবার আমাদের মানসিক স্বাস্থ্যে কতটা বাস্তব আর ইতিবাচক একটা পরিবর্তন আনতে পারে। এত কিছু শোনার পর নিশ্চয়ই সবার মনে প্রশ্ন আসছে, তাহলে উপায়টা কি?
আমাদের এই দ্বিতীয় মস্তিষ্ক মানে আমাদের অন্ত্রকে সুস্থ আর খুশি রাখার জন্য আমরা ঠিক কি করতে পারি? তবে এখানে বিশেষজ্ঞ ডেভিড ভিলের পরামর্শটা মনে রাখা খুব জরুরি। খাওয়ার হলো একটা বড় পাজলের একটা গুরুত্বপূর্ণ টুকরো, কিন্তু এটাই কিন্তু পুরো পাজলটা নয়। এর সাথে পর্যাপ্ত ঘুম, ব্যায়াম আর সামাজিক মেলামেশার মতো পাজলের অন্য টুকরোগুলোকেও ঠিকঠাক মেলাতে হবে। তাহলে সব মিলিয়ে সারসংক্ষেপটা কি দাঁড়ালো? পরের বার যখন বাজারে যাওয়া হবে তখন বাজারের থলিতে কি কি জিনিস একটু বেশি করে রাখা যেতে পারে? এই স্লাইডে কিছু দারুণ পরামর্শ দেয়া আছে, যেমন প্রচুর পরিমাণে গাছপালা থেকে পাওয়া খাবার, আঁশযুক্ত শাকসবজি, প্রোবায়োটিকযুক্ত দই বা খেফির, আর রংধনুর মতো নানা রঙের ফল ও সবজি। আর হ্যাঁ, প্যাকেটজাত অতি প্রক্রিয়াজাত খাবার থেকে যতটা সম্ভব দূরে থাকাই কিন্তু বুদ্ধিমানের কাজ। শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য রেখে গেলাম। আমরা যেমন আমাদের আসল মস্তিষ্কের জন্য ভালো চিন্তা, ভালো বই বা ভালো তথ্য খুঁজি, তেমনি আমাদের এই দ্বিতীয় মস্তিষ্কের জন্য কি আমরা সঠিক খাবারটা বেছে নিচ্ছি? কারণ আজকের আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, আমাদের অন্ত্রের যত্ন নেওয়া মানে আসলে আমাদের মস্তিষ্কেরই যত্ন নেয়া। এই দুটো অঙ্গ একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আর তাদের দুজনের সুস্থতাই কিন্তু আমাদের সার্বিক সুস্থতার আসল চাবিকাঠি।